আজকের ভিডিওটিতে জিওলজিক্যাল ম্যাপের প্রস্থচ্ছেদ অঙ্কন করার পর কিভাবে তার ইন্টারপ্রিটেশন লিখতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো এখানেতে যে জিওলজিক্যাল ম্যাপটির ইন্টারপ্রিটেশন আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ম্যাপটি। এটা খুবই সোজা এবং সাধারণ একটি জিওলজিক্যাল ম্যাপ। তো যে ম্যাপের ওপরেতে প্রস্থচ্ছেদ অঙ্কন করার পর কিভাবে তার ইন্টারপ্রিটেশনটাকে লিখতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং এই একই রকমভাবেই অন্যান্য যে সমস্ত জিওলজিক্যাল ম্যাপ আছে সেগুলোর প্রস্থচ্ছেদ অঙ্কন করার পর তোমরা ঠিক এই একইভাবে এর ইন্টারপ্রিটেশনটা লিখে নেবে। তো তোমরা নিশ্চয়ই সবাই জানো যে সবার প্রথমে আমাদের এই জিওলজিক্যাল ম্যাপের প্রস্থচ্ছেদ অঙ্কন করতে হবে এবং তারপরেতে শিলার ভঙ্গিগুলোকে সেই প্রস্থচ্ছেদে স্থাপন করতে হবে ইত্যাদি যে সমস্ত কাজকর্মগুলো সম্পূর্ণ করার পর, অর্থাৎ সম্পূর্ণ এই যে প্রস্থচ্ছেদটি আছে এই প্রস্থচ্ছেদটি সম্পূর্ণ অঙ্কন করার পর আমাদের ইন্টারপ্রিটেশন লেখার যে কাজটা আছে সেই কাজটা শুরু করতে হবে। এবারেতে ইন্টারপ্রিটেশন লেখার শুরুতে প্রথমেতে তোমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ যে ম্যাপটা তোমাদেরকে দেওয়া হবে সেই ম্যাপটা সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য যেটা তোমাদের এই ভূমিকাতে বা ইন্ট্রোডাকশনেতে লিখতে হবে। তো কি কি তথ্য তোমরা এখানেতে দেবে দেখো, যে এই ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে ভূমিরূপের সম্পর্ক বিশ্লেষণের উদ্দেশ্যে মানচিত্রের মাঝ বরাবর দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে এবি রেখা, এই এবি রেখাটা হচ্ছে তোমাদের প্রস্থচ্ছেদ রেখা বা সেকশন লাইন। তো এবি রেখা বরাবর ৬৭০০ ফুট লম্বা একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করা হয়েছে। অর্থাৎ দেখো এই যে জিওলজিক্যাল যে ম্যাপটা যেটা রয়েছে তোমাদের সবার প্রথমেতে দেখতে হবে যে এই যে প্রস্থচ্ছেদ রেখা বা সেকশন লাইনটি কোন দিক থেকে কোন দিকে আছে এবং এর নামটা কি আছে। তো এখানেতে এই প্রস্থচ্ছেদ রেখাটির নাম আছে এ বি। এবারেতে এর ডাইরেকশনটা তোমরা কিভাবে নির্ণয় করবে, দেখবে তোমরা ম্যাপের একটা দিকে দেখবে এরকম একটা নর্থ লাইন থাকবে। তোমরা কি করবে, এই নর্থ লাইনের বিপরীত দিকেতে আমরা জানি সাউথ, এবং নর্থের ডান দিকেতে ইস্ট, এবং তারপরেতে হচ্ছে নর্থের এই বাঁ দিকেতে হচ্ছে ওয়েস্ট। তো এইভাবে ডাইরেকশনটা তোমরা করে নেবে। এবারেতে এখানেতে দেখো এই চারটে কোয়াড্রেন্ট তৈরি হয়ে গেছে এর মাঝে মাঝে। তো এবারেতে এই যে নর্থ এবং ইস্টের মাঝখানের এই যে কোয়াড্রেন্টটা এটাকে নর্থ ইস্ট কোয়াড্রেন্ট বলে। এই যে সাউথ এবং ইস্টের মাঝের এই কোয়াড্রেন্টটাকে বলা হয় হচ্ছে সাউথ ইস্ট কোয়াড্রেন্ট। আর এইখানেতে এই যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে সাউথ ওয়েস্ট কোয়াড্রেন্ট, আর এইটা হচ্ছে নর্থ ওয়েস্ট কোয়াড্রেন্ট। তো এরকম ভাবে এই চারটে কোয়াড্রেন্টেতে এটা ভাগ হয়ে যাবে। এইবারেতে দেখবে যে এই যে প্রস্থচ্ছেদ যে রেখা যেটি রয়েছে এই প্রস্থচ্ছেদ রেখাটা কোন দিক থেকে কোন দিকে আছে। দেখো এই প্রস্থচ্ছেদ রেখাটি যেভাবে এখানেতে টানা হয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই প্রস্থচ্ছেদ রেখাটি এই সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্টের দিকেতে রয়েছে। অর্থাৎ এরকম ভাবে যদি আমরা এখানটাতে দেখাই তাহলে দেখতে পাবো যে এটা সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্টের দিকে এটা রয়েছে। তো সেটা তোমাদের লিখতে হবে ফার্স্টেতে, যে এই যে মানচিত্রের যে মাঝ বরাবর, অর্থাৎ মানচিত্রে যে প্রস্থচ্ছেদ রেখাটি থাকবে সেই প্রস্থচ্ছেদ রেখাটি এই দক্ষিণ পশ্চিম অর্থাৎ সাউথ ওয়েস্ট থেকে উত্তর পূর্বে অর্থাৎ নর্থ ইস্টেতে এই এ বি যে রেখাটা রয়েছে। এবারে দেখো এই এ বি রেখার যে কতটা লম্বা আছে সেটা আমাদের ফুটেতে বার করতে হবে, অর্থাৎ মানচিত্রের যে স্কেল সেই স্কেলে বার করতে হবে। তো এবারেতে দেখো এখানেতে এটা বার করাও খুব সোজা। তোমরা কি করবে, এই যে প্রস্থচ্ছেদ যে রেখাটা আছে এটাকে এই ইঞ্চি ডিভিশনের এই যে পার্টটা আছে এই স্কেল দিয়ে তোমরা সরাসরি এর যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা তোমরা মেপে নেবে। ঠিক আছে, এইখানেতে এই মানচিত্রের যে বর্ডার আছে এই বর্ডারের সঙ্গে টাচ করে 0 থেকে তোমরা এটা মেপে নেবে, এবং মাপার সময়তে খেয়াল রাখবে যে এ বি যদি থাকে তাহলে এ থেকেই মাপটা নেবে। যদি এক্স ওয়াই বা তোমাদের অন্য কোনো থাকে তো আগের লেটারটা থেকেই পরের লেটারটার মধ্যে মাপটা নিতে হবে। তো এ থেকে বির এই মাপটা নেবে, এবং দেখো এখানেতে যে মাপটা এসছে সেটা হচ্ছে 6.7 ইঞ্চি এসছে এখানের মাপটা। তো এবারে এই 6.7 ইঞ্চি যেটা থাকবে সেটা
এই মানচিত্রের যে স্কেল আছে, দেখো এখানেতে 1 ইঞ্চি ইকুইভ্যালেন্ট হচ্ছে 1000 ফিট। তো যেটা আমরা পেলাম তাকে এই 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করলে আমরা ফিটেতে মাপটা পেয়ে যাব। তো 6.7 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি 1000 দিয়ে ইনটু করে, তাহলে 6700 ফুট হবে। তো আমাদের এই মানচিত্রের যে প্রস্থচ্ছেদ রেখাটি, এটা 6700 ফুটের লম্বা। এত বড় একটা এরিয়ার উপরেতে আমরা প্রস্থচ্ছেদটা অঙ্কন করেছি। তো সেটা এবার লেখা হয়ে যাওয়ার পর তারপরেতে মানচিত্রের স্কেলটা উল্লেখ করতে হবে ভূমিকাতে। তো আমরা প্রত্যেকেই জানি যে জিওলজিক্যাল যে ম্যাপ, সেই ম্যাপের স্কেল হয় 1 ইঞ্চ ইকুইভ্যালেন্ট 1000 ফিট। তো সেটা দেবে। তারপরে মানচিত্রে যে সমোন্নতি রেখা আছে, সেই সমোন্নতি রেখার মান এবং ব্যবধান সেটাকে দিতে হবে। তো এখান থেকে খুব সহজেই তোমরা সমোন্নতি রেখার যে এই যে দেখো এখানে তো লেখাও থাকে যে কন্টুর ইন ফিট, অর্থাৎ এই যে ডটেড যে লাইনগুলো রয়েছে, এই ডটেড লাইনগুলো দিয়ে কন্টুর লাইনকে বোঝানো হয়। তো এখানেতে ভ্যালুগুলো দেওয়া আছে এবং দুটো কন্টুরের মাঝের ভ্যালু দেখলেই তোমরা ইন্টারভেলটা বুঝে যাবে। দেখো 300, 400, 500, 600 করে। তো 100 এর ইন্টারভেল রয়েছে, আর এগুলো সব হচ্ছে ফুটে এর উচ্চতা দেওয়া রয়েছে। তাহলে সেইটাই লিখতে হবে এখানেতে, যে সমোন্নতি রেখার মান ফুটে এবং এদের ব্যবধান হচ্ছে 100 ফুটে দেখানো হয়েছে। আর আরেকটা বিষয় আছে যে নতি বরাবর যে আমাদের যে মানে প্রস্থচ্ছেদ যেটা অঙ্কন করা হয়, সেই সেটা তারপরেতে যে শিলাস্তরের ভঙ্গিগুলোকে স্থাপন করা হয়, সেটা আপাত নতি অনুযায়ী হচ্ছে মানে করা হয়ে থাকে। দু রকমের নতি হয়, প্রকৃত এবং আপাত। তো আমরা যে প্রস্থচ্ছেদ অঙ্কন করি, তারপরে সেই প্রস্থচ্ছেদ অঙ্কন করার পরেতে আমরা যে শিলাস্তরের এই যে ভঙ্গিগুলোকে যখন আমরা স্থাপন করি প্রস্থচ্ছেদেতে, তো এই যে ভঙ্গিগুলো আমরা আপাত নতির ভিত্তিতে স্থাপন করে থাকি। আর এই মানচিত্রেতেও সেটাই করা হয়, এই মানচিত্রের প্রস্থচ্ছেদেতে। তো সেটা এখানে লিখে দিতে পারো যে এক্ষেত্রে আপাত নতি বরাবর প্রস্থচ্ছেদ অঙ্কন করা হয়েছে। এর পরের ইন্ট্রোডাকশন হয়ে যাওয়ার পরেতে পরের যে পয়েন্ট যেটা তোমরা দেবে, সেটা হচ্ছে ভূতাত্ত্বিক পর্যায়ক্রম বা জিওলজিক্যাল সাকসেশন। তো এই জিওলজিক্যাল সাকসেশন যেটা রয়েছে, এখানেতে মূলত তোমরা দেখবে যে এই যে মানচিত্রের যে ইন্ডেক্স যেটা রয়েছে, বা তোমরা যখন হচ্ছে এই মানচিত্রের প্রস্থচ্ছেদটা অঙ্কন করার পর দেখবে যে এখানেতে এই যে ইন্ডেক্সেতে এই যে সাকসেশনটা আমরা দেখাই, এখানেতে কোন শিলাস্তরটা সব থেকে পুরনো এবং কোনটা সব থেকে নতুন সেটার কথা উল্লেখ করবে, এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে সমস্ত শিলাস্তরগুলো রয়েছে সেগুলো এই পুরনো থেকে নতুনের দিকে পরপর লিখতে হবে। তো কিভাবে লিখবে দেখো এই সাকসেশনের এই পার্টটাতে, যে এখানে লিখতে হবে, দেখো এই অঞ্চলের নবীনতম শিলাস্তর হচ্ছে আপার শেল আর প্রাচীনতম শিলাস্তর লোয়ার শেল। তো আপার শেল দেখো আমরা যদি এই মানচিত্রের ইন্ডেক্সটা যদি দেখি আমরা, তাহলে দেখতে পাবো যে এই যে আপার শেল আছে, এই আপার শেল হচ্ছে সব থেকে নতুন আর লোয়ার শেল হচ্ছে সব থেকে পুরনো। তো সেটাই হচ্ছে এখানেতে আমরা লিখে দেব এই জায়গাটাতে। তারপরে দেখো শিলাস্তরগুলি নিচের থেকে উপরের দিকে পরপর এই নামগুলো তোমরা লিখে দেবে, যে লোয়ার শেল, লোয়ার স্যান্ডস্টোন, মাডস্টোন, আপার স্যান্ডস্টোন, আপার শেল, এগুলো এই পর্যায়ক্রমে বিন্যস্ত হয়েছে। অর্থাৎ দেখো এই যে ইন্ডেক্স যেটা রয়েছে, ইন্ডেক্সটা যেভাবে আমরা এখানেতে করেছি, সেই একই রকম ভাবে একদম প্রাচীনতর শিলা থেকে নবীনতর শিলা পরপর হচ্ছে তোমরা লিখে দেবে। এবং এটা তোমরা মানচিত্রের যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স থেকেও তোমরা দেখে নিতে পারো, এটা তো হয়। এর পরেতে দেখো এখানেতে এটা করার পরেতে তোমাদের একটা টেবিল করতে হয়, যে টেবিলেতে যে যে বিষয়গুলো এখানেতে থাকে, দেখো যে এখানেতে দেখো ফরমেশন বলে একটা কলাম, তারপর রক বেডস, তার সিম্বল এবং থিকনেস বার করতে হয়, ট্রু এবং ভার্টিক্যাল, এবং পাশেতে সাকসেশন দিতে হয়। এবার দেখো ফরমেশন, এখানেতে দেখো যেহেতু এই যে জিওলজিক্যাল ম্যাপ যেটা রয়েছে, এই জিওলজিক্যাল ম্যাপটা হচ্ছে একটা ফরমেশনেতে আছে, এখানেতে কোনো আনকনফর্মিটি নেই, যে কারণেতে এটা দুটো ভূতাত্ত্বিক সময়ের শিলাস্তরের ফরমেশন এখানেতে হয়নি, এখানেতে একটাই ফরমেশন হয়েছে, যে কারণেতে এটা সিঙ্গেল সিরিজের ফরমেশন রয়েছে। এবার আনকনফর্মিটি থাকলে সেটার এইখানেতেও উল্লেখ করতে হবে,
মানে দুটো মানে পরপর করে মাঝখান থেকে আনকনফর্মিটি লাইনটাকে উল্লেখ করে উপরে যে সময়কালের ফরমেশন আর নিচে যে সময়কালের ফরমেশন আছে সেটা এখানেতে লিখে দিতে হবে। তো এখানেতে দেখো সিঙ্গেল সিরিজই রয়েছে এবং পরপর একই রকম ভাবে পুরনো তার থেকে নতুনের দিকে শিলাস্তরের এই যে রক বেডগুলো এগুলোকে লিখতে হবে, এখানেতে তার সিম্বল এখানেতে দিতে হবে এবং থিকনেস বার করতে হবে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা যে শিলাস্তর যেটা রয়েছে এই প্রত্যেকটা শিলাস্তরের থিকনেস কত আছে সেই থিকনেস গুলো বার করতে হবে এবং বার করে আমাদের এই টেবিলের মধ্যে সেটাকে লিখতে হবে। এবার এতে জিওলজিক্যাল ম্যাপ থেকে কিভাবে শিলাস্তরের থিকনেস বার করতে হয় সেই সম্পর্কে অলরেডি আমার ভিডিও রয়েছে। তোমরা এই জিওলজিক্যাল ম্যাপের যে প্লে লিস্ট রয়েছে আমার চ্যানেলেতে সেখান থেকে তোমরা এই থিকনেস বার করার ভিডিওটি দেখে নিলে তোমরা কিভাবে থিকনেস বার করতে হয় সেটা শিখে যাবে। তো থিকনেস বার করার পর তোমরা এখানেতে এই টেবিলেতে লিখে দেবে এবং সবার শেষেতে এখানেতে এই সাকসেশন অফ রক বেডস ওল্ডার থেকে ইয়ংগেস্ট করে তোমরা একটা অ্যারো দিয়ে দেবে। করলে হচ্ছে এই যে জিওলজিক্যাল সাকসেশনের যে কলামটা আছে মানে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা কমপ্লিট হয়ে যাবে। এর পরেতে দেখো যে পার্টটা তোমাদের লিখতে হবে সেটা হচ্ছে রিলেশনস, অর্থাৎ এই বিভিন্ন যুগের শিলাস্তরের মধ্যে যে সম্পর্ক অর্থাৎ রিলেশন অফ দ্য রক গ্রুপ অ্যাট ডিফারেন্ট এরাতে এই যে রয়েছে সেইটার সঙ্গে মানে এই যে শিলাস্তরের যে ফরমেশন যেগুলো হয়েছে এই ফরমেশনেতে এই প্রত্যেকটা শিলাস্তরের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো কি আছে সেটা লিখতে হবে। তো দেখো এখানেতে কি লিখবে, এখানেতে লিখবে দেখো যে শিলাস্তরগুলি একই যুগে ধারাবাহিকভাবে সঞ্চিত হওয়ায় এই অঞ্চলের প্রতিটি শিলাস্তর একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে অবস্থান করেছে। অর্থাৎ এই যে ম্যাপটি যেটা রয়েছে দেখো এই ম্যাপেতে কোনো রকম অসামঞ্জস্যতা নেই, অর্থাৎ কোনো আনকনফর্মিটি নেই এবং একটাই যেহেতু সিরিজ রয়েছে এবং রক বেডগুলোর যে ভঙ্গি আছে সেটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে এর যে প্রত্যেকটা রক বেডের যে ভঙ্গি সেগুলো একটার সঙ্গে আর একটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণভাবেই রয়েছে, এর মধ্যে কোনো অসামঞ্জস্যতা নেই। তো যে কারণেতে আমরা এটাই লিখব যে শিলাস্তরগুলি একই যুগেতে হচ্ছে ধারাবাহিকভাবে সঞ্চিত হয়েছে এবং প্রতিটি শিলাস্তর একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদি এটা আনকনফর্মিটি থাকতো তাহলে দুটো যুগ থাকতো, যে কারণে এতে একটা অসামঞ্জস্যতা থাকতো, কারণ দুটো ডিফারেন্ট সময়ের শিলাস্তরের ভঙ্গি কখনোই একই হবে না। তো যে কারণে সেটা তোমাদেরকে লিখতে হবে সেরকম ভাবে গুছিয়ে। এরপরে দেখো এই যে পয়েন্টটা হলো এই পয়েন্টেতে আরেক পরেতে যে পয়েন্টটা তোমরা লিখবে সেটা হচ্ছে এই ভূতাত্ত্বিক গঠন সম্পর্কের পরে হচ্ছে লিখতে হবে আমার ভূতাত্ত্বিক গঠন অর্থাৎ জিওলজিক্যাল স্ট্রাকচার। এখানেতে আমরা কি লিখব, এই যে ম্যাপটা যেটা রয়েছে এই ম্যাপের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা কি স্ট্রাকচার সেটা। তো জিওলজিক্যাল ম্যাপ দেখে কিভাবে স্ট্রাকচারকে আইডেন্টিফাই করতে হয় সেটাও আমি শিখিয়েছি আমার এই প্লেলিস্টেতে, তার সম্পর্কেও ভিডিও আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর না হলে তোমরা হচ্ছে যখন এই প্রস্থচ্ছেদ যখন অঙ্কন করবে প্রস্থচ্ছেদ অঙ্কন করার পরেতে যখন শিলার এই ভঙ্গিগুলোকে স্থাপন করবে তখন দেখতে পাবে যে এগুলো যদি একদিকে এরকম ভাবে হেলে থাকে তাহলে এটা একনত ভূতাত্ত্বিক গঠন অর্থাৎ ইউনিক্লাইনাল স্ট্রাকচার। তো সেটা লিখতে হবে এখানে দিতে, অর্থাৎ এই যে এই অঞ্চলের শিলাস্তরের গঠন প্রকৃতি অতি সরল, যেহেতু একটাই সিরিজ সেই জন্য সরল প্রকৃতির শিলাস্তরগুলি একে অপরের সঙ্গে এই একনতভাবে অবস্থান করছে। আর এর সঙ্গে সঙ্গে আর একটা টেবিল আমরা এখানেতে দিতে পারি, সেটা হচ্ছে যে এই যে শিলাস্তরের নতির দিক এবং পরিমাণ যেটা আছে সেটার জন্য এখানেতে এই টেবিলটা করে দেওয়া যায়। অর্থাৎ এখানেও ওই একই রকম ভাবে ফরমেশন, রক বেডস, তার সিম্বল এবং ডিপ অ্যামাউন্ট অ্যাপারেন্ট এবং ট্রু, আর ডিপ ডাইরেকশন অ্যাপারেন্ট এবং ট্রু, অর্থাৎ নতির পরিমাণ একটা আপাত নতির আর একটা হচ্ছে প্রকৃত নতির, আর একটা হচ্ছে নতির দিক একটা আপাত এবং একটা প্রকৃত। তো এখানেতে দেখো অলরেডি আমি বার করে লিখে দিয়েছি কিভাবে লিখতে হয়। তো এবারেতে এইরকম ভাবেই এখানেতে লিখতে হয়। এবারেতে এই যারা তোমরা আর কি এই ডিপ অ্যামাউন্ট এবং ডাইরেকশন বার করতে পারো না তাদেরকে আমি বলবো যে আমার প্লেলিস্টটা একটু দেখার। এই জিওলজিক্যাল ম্যাপের প্লেলিস্টেতে আমি কিভাবে এই ডিপ অ্যামাউন্ট এবং ডাইরেকশন বার করতে হয় সে সম্পর্কে ভিডিও আমি দিয়েছি, তো তোমরা সেখান থেকে দেখে নিলে তোমরা শিখে যাবে কিভাবে। এবং
এই ম্যাপটার ওপরেতেই আমি ডিপ ডাইরেকশন অ্যামাউন্ট ক্যালকুলেশন করে বার করা শিখিয়েছি। তো তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা দেখে নিতে আমি বলবো তোমাদেরকে। এবার দেখো, এটা হয়ে যাওয়ার পরেতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর পরের যে পার্ট যেটা রয়েছে, সেই পরের পার্টটা হচ্ছে এখানেতে, আচ্ছা আর একটা লাইন এখানেতে লিখতে হবে। সেটা হচ্ছে দেখো যে এই অঞ্চলের শিলাস্তরগুলি আপাত নদী, এই দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে উত্তর উত্তর পূর্ব দিক হলেও এর প্রকৃত নদী দক্ষিণ থেকে উত্তরে। অর্থাৎ এই যে ডাইরেকশনটা আছে, ডিপ ডাইরেকশনটা যখন তোমরা বার করবে তখন এই লাইনটা যেটা আছে এটা বুঝে যাবে যে কিভাবে এই ডাইরেকশনটা বার করার পরেতে এটা লিখতে হয়। তো এই লাইনটা তোমরা লিখে দিতে পারবে খুব সহজেতেই। এবারেতে দেখো পরের যে পার্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে এই ভূমিরূপের সম্পর্কটা কি। অর্থাৎ এখানেতে এই যে অঞ্চলটা যেটা রয়েছে, এই অঞ্চলের যে ভূমিরূপটা আছে সেই ভূমিরূপের সঙ্গে এর এই যে শিলাস্তর বা এই যে শিলার যে গঠন যেটা রয়েছে তার কি সম্পর্ক আছে সেইটা আমাদেরকে বলতে হবে। অর্থাৎ এই টোপোগ্রাফি রিলেশন টু দ্য স্ট্রাকচার, অর্থাৎ ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে ভূমিরূপের সম্পর্ক। এখানেতে কি লিখবে দেখো যে এই অঞ্চলের সর্বোচ্চ উচ্চতা এইখানে 800 ফুট এবং সর্বনিম্ন হচ্ছে 200 ফুটের কম। কিভাবে এটা বুঝবে? সমোন্নতি রেখার সাহায্যে আমরা খুব সহজেই এটা বুঝে যাব। এই যে কন্ট্রোল লাইন, দেখবে যে হাইয়েস্ট কন্ট্রোল কত আছে, এখানে 800 আছে, আর লোয়েস্ট কন্ট্রোল দেখো আছে হচ্ছে 200। অর্থাৎ এটা 800 ফিট এবং 200 ফিট, অর্থাৎ সর্বনিম্ন 200 ফিট থেকে সর্বোচ্চ 800 ফিটের মধ্যে এই অঞ্চলটার উচ্চতা মানে রয়েছে। তো সেটাই এখানেতে লিখতে হবে এই জায়গাটাতে। এবারে দেখো এই অঞ্চলেতে শিলার নতি উত্তর দিকে হলেও ভূমির ঢাল দক্ষিণ দিকে। অর্থাৎ এই যে শিলার যে নতি আছে এই নতি হচ্ছে উত্তর দিকে। অর্থাৎ যখন তোমরা এই নদীর দিকটা যখন বার করবে তখন এটা বুঝে যাবে। আর ভূমির ঢাল দক্ষিণ দিকে। এবার দেখো এখানেতে আমি এই যে প্রস্থচ্ছেদটা আছে এই প্রস্থচ্ছেদটা থেকেও বোঝা যায়। দেখো এইখানেতে এই যে ভালো করে লক্ষ্য করে দেখো এই যে ভূমিরূপটা আছে, দেখো এইটা হচ্ছে আমাদের এই দিকেতে হচ্ছে সাউথ ওয়েস্ট ডাইরেকশনেতে রয়েছে। এই সেকশন লাইনের ডাইরেকশনটা থেকে আমরা এটা লিখে দেবো সাউথ ওয়েস্ট ডাইরেকশন, এটা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশন। এবার এতে এই যে ভূমিরূপটা আছে দেখো এই ভূমিরূপটা এই নর্থ ইস্ট ডাইরেকশন থেকে সাউথ ওয়েস্ট ডাইরেকশনের দিকে আস্তে আস্তে এই ভূমিরূপের ঢালটা চলে এসছে এই যে এইখান থেকে এরকম ভাবে। কিন্তু লক্ষ্য করে দেখো এই যে শিলাস্তরের যে ভঙ্গিটা আছে, যেহেতু এটা একনত গঠন, এই ভঙ্গিটা ভূমির ঢালের বিপরীত দিকে আছে। অর্থাৎ এই সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্টের দিকে এই শিলাস্তরের নতির যে ঢালটা রয়েছে সেইটা এদিকেতে রয়েছে। তো এই সম্পূর্ণ বিপরীতে রয়েছে, ভূমি ঢালের সম্পূর্ণ বিপরীতে। অর্থাৎ এই যে সেটাই এখানে লেখা হয়েছে দেখো যে এই অঞ্চলে শিলার নতি উত্তর দিকে হলেও ভূমির ঢাল দক্ষিণ দিকে। অর্থাৎ শিলার নতি দেখো এখানেতে এই যে নর্থ ইস্ট ডাইরেকশনেতে রয়েছে, আর ভূমিরূপের যে ঢালটা আছে সেটা রয়েছে সাউথ ওয়েস্ট দিকেতে। ঠিক আছে, তো এইটাই। এবার দেখো এই যে অঞ্চলটি স্পার ও উপত্যকার সমন্বয়ে গঠিত, অর্থাৎ ভূমিরূপটা কেমন। তো এই ভূমিরূপটা হচ্ছে স্পারের ভূমিরূপ। দেখো এই জায়গাটাতে এই যে মৃদু ঢালে দেখো এটা কোনো একটা উপত্যকার একটা ঢাল, সেই ঢালটা দেখো মৃদু ঢাল এরকম ভাবে নেমেছে, তো এটাকে বলা হয় হচ্ছে স্পার বলা হয়। ঠিক আছে, তো এই জায়গাটাতে মৃদু ঢালেতে নেমে গিয়েছে। এবারেতে এইখানে হলো, এবারেতে এই অঞ্চলের নদীগুলি শিলাস্তরের নদীর বিপরীতে প্রবাহিত। দেখো এখানে তো নদী, দেখো এই যে ভূমিরূপ যেটা রয়েছে এখানেতে আমরা তো নদী তো দেখতে পাচ্ছি না, কোনো জায়গাতে নদী তো দেখানো নেই, তাহলে নদীর কথাটা আসলো কি করে বা নদীটা আমি লিখবো কি করে? খুব স্বাভাবিকভাবে দেখো যে ভূমির স্বাভাবিক ঢাল অনুসরণ করে তো নদী প্রবাহিত হয়। তো যদি ধরো এইখান থেকে যদি কোনো নদী এখান থেকে প্রবাহিত হয়, এই উপত্যকার ঢাল বরাবর যদি কোনো নদী প্রবাহিত হয়, তাহলে সেই নদীটা যে প্রবাহিত হবে সেটা হচ্ছে নদী ঢালের সম্পূর্ণ বিপরীতে, মানে শিলাস্তরের নদীর সম্পূর্ণ বিপরীত দিকে এই নদীটা প্রবাহিত হবে। এবারেতে যে কারণে দেখো এই যে বিপরীত দিকে যেহেতু প্রবাহিত হচ্ছে, এই নদী ও ভূমিরূপের সঙ্গে ভূতাত্ত্বিক গঠন সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ এইখানেতে দেখো এইখানটাতে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়, যেহেতু ভূমির ঢাল নদীর বিপরীতে আছে তাই ভূমির ঢালকে অনুসরণ করে নদীটা প্রবাহিত হবে। তাহলে সেই নদী
এই শিলাস্তরের যে নতি আছে তাকে অনুসরণ করছে না। তো যে কারণে এখানেতে অসামঞ্জস্যপূর্ণ অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ এটা হয়নি। আর এই নদীগুলি হচ্ছে বিপরা নদী। বিপরা নদী কাকে বলে দেখো, বিপরা নদী হচ্ছে যে সমস্ত নদী গুলো হচ্ছে এই শিলাস্তরের নতির বিপরীতে, নদীর ঢালের, নদীর অভিমুখের বিপরীত দিকে প্রবাহিত হয়। অর্থাৎ নদীটা যেদিকে আছে তার বিপরীত দিকে যদি প্রবাহিত হয় নদী, তাহলে সেই সমস্ত নদীগুলোকে বলা হয় হচ্ছে বিপরা নদী। তো এই ইনফরমেশন গুলো তোমাকে একটু মানে ভালো করে মানে দেখে তোমাকে লিখতে হবে, একটু কমন সেন্স দিয়ে তোমাকে লিখতে হবে। তো লিখলে এটা পেরে যাবে। যদি একান্ত না পারো তাহলে যে ইনফরমেশন গুলো তোমরা ম্যাপ থেকে সরাসরি এখানে দেখে বুঝতে পারছো সেগুলোকেই 2-4 কথায় তোমরা লিখে দেবে, তাহলেই হবে। এবারেতে লাস্টে দেখো যেটা রয়েছে, একদম লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে এই অঞ্চলের ভূতাত্ত্বিক ইতিহাসটা কি। এটা যদি তোমরা ম্যাপটা থেকে যদি তোমরা বুঝতে পারো তাহলে এই পয়েন্টটা দেবে, না হলে এটা দেওয়ার দরকার নেই। তোমরা এই সম্পর্ক, ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে ভূমিরূপের সম্পর্ক, যেহেতু এটা প্রস্থচ্ছেদ দেখেই বুঝতে পারা যায়, তো এই পর্যন্ত তোমরা লিখে শেষ করে দিতে পারো। এবার যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো, শিখতে পারো জিওলজিক্যাল ম্যাপ, তাহলে কিছুটা হলেও এই ম্যাপের যে ভূতাত্ত্বিক ইতিহাস আছে সেটা তোমরা বুঝতে পারবে। যেমন দেখো এই যে ম্যাপটা যেটা রয়েছে, এই ম্যাপের থেকে আমরা কি কি ভূতাত্ত্বিক ইতিহাস বুঝতে পারছি। দেখো যে ভূতাত্ত্বিক মানচিত্রেতে এই প্রদর্শিত অঞ্চলের শিলাস্তরগুলি সামুদ্রিক পরিবেশে ক্রমান্বয়ে সঞ্চিত হয়ে সৃষ্টি হয়েছে। এবার এখানে যে সামুদ্রিক পরিবেশ যে ব্যাপারটা আছে, এই জিনিসটা আমরা বুঝছি কি করে। দেখো এটাও বোঝা খুব সোজা। এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটার ইন্ডেক্সটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে এই যে আপার শেল, আপার স্যান্ডস্টোন, মাডস্টোন, লোয়ার স্যান্ডস্টোন, লোয়ার শেল, অর্থাৎ শেল, স্যান্ডস্টোন, মাডস্টোন, এগুলো কি ধরনের শিলা? এগুলো হচ্ছে পাললিক শিলা। তো পাললিক শিলা সৃষ্টি হয় কোথায়? সমুদ্রের তলদেশেতে বা কোনো বড় হ্রদের তলদেশেতে পলি স্তরে স্তরে জমা হয়ে কোটি কোটি বছর ধরে হচ্ছে এই শিলাস্তরগুলো তৈরি হয়ে থাকে। তাহলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই যে জায়গায় যে শিলাস্তর যেগুলো রয়েছে এগুলো সব পাললিক শিলাস্তর, আর পাললিক শিলাস্তর সামুদ্রিক পরিবেশেই সৃষ্টি হয়ে থাকে। তো যে কারণেতে বলা যায় যে এই যে অঞ্চলে যে শিলাস্তরগুলো এগুলো সামুদ্রিক পরিবেশেতেই ক্রমান্বয়ে সৃষ্টি হয়েছে। তারপরেতে দেখো পরবর্তীকালে শিলাস্তরগুলি কিছুটা দক্ষিণে হেলে উত্থিত হয়েছে। এবারেতে যে সামুদ্রিক এলাকাতে এই শিলাস্তরগুলো তৈরি হয়েছে, কোনো ভূতাত্ত্বিক সময়তে কোনো টেকটনিক মুভমেন্টের ফলে দেখা যাচ্ছে যে ওই অঞ্চলটা উত্থিত হয়েছে। এবং উত্থিত হয়ে কিভাবে উত্থিত হয়েছে, যে কিছুটা মানে শিলাস্তরগুলি দক্ষিণে কিছুটা হেলে উত্থিত হয়েছে। অর্থাৎ যখন এই শিলাস্তরগুলো যখন উত্থান ঘটেছে, দেখো এই যে শিলাস্তরের এই যে নতির যে অভিমুখ যেটা রয়েছে, এই যে এটা দেখলেই বুঝতে পারবে যে এই অঞ্চলটা এই দক্ষিণ দিক করে, দক্ষিণ পশ্চিম দিক করে এরকম ভাবে উত্থিত হয়েছে, উঠেছে। তো উঠার ফলেতে কি হয়েছে, শিলাস্তরের ভঙ্গিগুলো এই দক্ষিণ থেকে উত্তরের দিকে এরম ভাবেই হচ্ছে অভিমুখটা হয়েছে। অর্থাৎ নদীর যে অভিমুখটা সেটা হচ্ছে এই দিক থেকেই হয়েছে। এইবারেতে এটা হলো হওয়ার পরেতে এই উত্থানের পরবর্তী পর্যায়ে নগ্নিভবনের ফলে বর্তমান ভূমিরূপটা সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই নগ্নিভবন যে প্রক্রিয়াটা আছে তোমরা নিশ্চয়ই জানো যে নগ্নিভবন কিভাবে কাজ করে ভূপৃষ্ঠের ওপরেতে। এবার নগ্নিভবনের ফলেতে কি হয়েছে, এই দিকের এই যে অংশ যেটা রয়েছে এই অংশটা সম্পূর্ণ ক্ষয় হয়ে গিয়েছে। ক্ষয় হয়ে গিয়ে এই ঢালটাকে এইখান থেকে তৈরি করেছে। ঠিক আছে, তো যে কারণেতে এই ভূমিরূপের যে ঢালটা আছে সেটা এই নদীর অভিমুখ মানে নদীর সম্পূর্ণ বিপরীতে তৈরি হয়েছে। তো এই জিনিসগুলো যদি তোমরা জিওলজিক্যাল ম্যাপ দেখে যদি খুব ভালো করে যদি দেখো ম্যাপগুলো এবং একটু ধৈর্য ধরে যদি ম্যাপগুলোকে মানে শেখার চেষ্টা করো, তাহলে এই জিনিসগুলো ম্যাপ থেকে বোঝা যায়। তো যদি বুঝতে পারো তোমরা, তাহলে হচ্ছে এই এই ভূতাত্ত্বিক ইতিহাস বা জিওলজিক্যাল হিস্ট্রির এটা এই পয়েন্টটা করবে যদি পারো। আর যদি না পারো তাহলে এই পর্যন্ত লিখে তোমরা করে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তো এইভাবে দেখো একটা জিওলজিক্যাল ম্যাপেতে এই হচ্ছে তার ইন্টারপ্রিটেশনকে লিখতে হয়। অর্থাৎ ম্যাপটা দেখে ম্যাপটার প্রস্থচ্ছেদ আঁকার পরেতে কি কি জিনিস আমরা সেখান থেকে বুঝতে পারলাম, কি কি জিনিস উঠে আসলো আমাদের সামনে, সেগুলোকেই পয়েন্ট ওয়াইজ পরপর লিখতে হবে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।